আমি সুজাতা ভট্টাচার্য আজকে নতুন একটা এপিসোড নিয়ে চলে এসেছি ডক্টরের চেম্বারে, ইএনটি স্পেশালিস্ট ডক্টর দেবাশিস মুখার্জি চেম্বারে। আজকে যে প্রশ্নটা আমি নিয়ে এসেছি সেটা অনেকেরই হয়, আমার তো আজকাল ভীষণ হচ্ছে, তো নাক কেন আমরা ডাকি। তো চলো সরাসরি চলে যাই ইএনটি স্পেশালিস্ট ডক্টর দেবাশিস মুখার্জির কাছে। নাক ডাকা একটা দারুণ সমস্যা, এবং নাক ডাকাটা এমন একটা ব্যাপার এতে অনেক সময় দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হচ্ছে, কারণ শুয়ে একজন নাক ডাকলে আরেকজনের ঘুম হচ্ছে না। এবং বিদেশে তো এমন হয় যে এগুলো অনেক সময় ডিভোর্সের পর্যায়ে চলে যায়। তো নাক ডাকাটাকে অবহেলা করা যাবে না, নাক ডাকা হলে উপযুক্ত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এবং কেন নাক ডাকে, প্রাথমিকভাবে নাক ডাকার যে কারণ সেটা হচ্ছে নাকের মাঝখানে যে পার্টিশনটা থাকে সেই পার্টিশনটা বাঁকা থাকতে পারে, অর্থাৎ নাকের ভেতর দিয়ে যতটা বাতাস যাবার কথা সেই বাতাসটা যায় না, যার ফলে মুখ দিয়ে নিঃশ্বাসটা গ্রহণ করতে হয়, তার ফলে নাক ডাকতে থাকে। তাছাড়া মুখ্য যে কারণে নাক ডাকা হয় সেটা হচ্ছে স্থূলতা। কোনো রোগী যদি স্থূলকায় হয়, স্থূলকায় হলে তার তালুর যে পেছনের অংশ সেটা ঘুমোবার সময় গলার পেছনের দিকের যে অংশ আছে সেখানে স্পর্শ করে, যার ফলে নর্মালি যেটা হয় নাক দিয়ে বাতাসটা গিয়ে নাকের পেছন দিয়ে যেটা শ্বাসনালীতে যায় সেটা হয় না, অর্থাৎ নাক এবং গলা আলাদা একটা কম্পার্টমেন্ট হয়ে যায়। তখন মুখ দিয়ে সে বাতাসটাকে গ্রহণ করে। এইটা করতে করতে একটা সময় আসে যখন কিছুক্ষণের জন্য শ্বাসটা 1-2 সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায়, তারপরে সে একটা বিকট আওয়াজ করে আরো জোরে শ্বাস নেওয়াটা শুরু করে। এই জিনিসটাকে বলা হয় অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া শুধু যে নাক ডাকার সমস্যা হয় তা নয়, এর ফলে উচ্চ রক্তচাপ হতে পারে এবং হার্টের নানান রকম সমস্যা হতে পারে। তো এটা কাদের হয়, এটা সাধারণত পুরুষ মানুষদের বেশি হয়। যে সমস্ত পুরুষ স্থূলকায়, যাদের হাইপার টেনশন অথবা ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে হয়, যারা স্মোকার তাদের ক্ষেত্রে হয়, এবং যারা ঘুমের ওষুধ খায় তাদের ক্ষেত্রেও এটা হয়। সুতরাং এই কারণগুলো আমি বললাম। এবারে আমরা একজন স্থূলকায় মানুষ যার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আসে, সে যদি আমাদের কাছে আসে তাকে আমরা প্রথমেই বলি যে কোনোভাবে ওজন কমাতে হবে। ওজন যদি 5-7 কিলো কমানো যায় তাহলে দেখা যাবে এই সমস্যাটা অনেকটা কমে যাবে। তারপর আমরা যেটা করি, আমরা নাকটা দেখি, নাকের ভেতর কোনো অবস্ট্রাকশন আছে কিনা সেটা দেখি, না থাকলে একটা স্লিপ স্টাডি করি। স্লিপ স্টাডিতে তার ঘুমন্ত অবস্থায় তার কি ধরনের অক্সিজেন স্যাচুরেশন হচ্ছে সেটা আমরা বুঝতে পারি, এবং সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা সিপ্যাপ বলে একটা মেশিন লাগিয়ে শুতে বলি, এবং সিপ্যাপটা নিলে এই প্রবলেমটা তখনকার মতো থাকে না। কিন্তু যদি ওজন কমিয়ে ফেলা যায় তাহলে সিপ্যাপ মেশিনেরও পরে দরকার লাগবে না। আরো কিছু কিছু ক্ষেত্রে যেখানে এইসব দিয়েও কাজ হয় না, সেখানে কিছু কিছু শল্য চিকিৎসারও ব্যবস্থা করতে হয়। সেই শল্য চিকিৎসার নাম হচ্ছে ইউভুলো প্যালাটো ফ্যারিঙ্গোপ্লাস্টি, অর্থাৎ গলার ভেতরে যে আমাদের আলজিভ আছে সেটা বাদ দেওয়া হয়, প্যালেটের কিছুটা অংশ বাদ দেওয়া হয়, এবং দরকার হলে বড় টনসিল থাকলে সেটাও বাদ দেওয়া হয়। এই অপারেশনটা কিন্তু বা এই শল্য চিকিৎসাটা একদম লাস্ট রেমেডি, এবং সেই জন্য আমাদের চেষ্টা করা উচিত যে ওজন কমিয়ে দরকার হলে সিপাম মেশিন ইউজ করে উপযুক্ত ব্যবস্থা নিয়ে আমাদের এই রোগটাকে নিজেদের আয়ত্তে আনা। তাহলে আমরা কোনো ডিভোর্স চাই না, আমরা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আলাদা আলাদা রুমে শুয়ে থাকুক কেউ, সেটাও চাই না। আমরা চলে আসবো ডক্টর দেবাশিস মুখার্জির কাছে। কারণগুলো জেনে গেলাম। আমরা কিন্তু এতটা ডিটেলে জানতাম না, তাই না? আমরা কিন্তু কেউই এতটা ডিটেলে জানতাম না। জেনে গেলাম যার যার এরকম গভীর সমস্যা আছে এবং সেটাতে পারিবারিক সমস্যা হচ্ছে, তার জন্য অবশ্যই অবশ্যই ডক্টরের কাছে চলে এসো। যাবার আগে আরো একবার বলবো, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো। তোমাদের কিন্তু মতামত আমাদের জন্য অনেক অনেক মূল্যবান। আজকের মতো টাটা। নেক্সট এপিসোডে অন্য একটা টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব।